হ্যালো এভরিওয়ান, সবাইকে পুনমের গল্পে স্বাগতম, সুস্বাগতম। আজকের গল্পের অধ্যায়, নতুন গল্প। আজকে ভূত চতুর্দশী, মানে ঠিক কালী পুজোর আগের দিন। আর আমি আমার মেয়ে যথারীতি চললাম আমার বনগাঁর বাড়িতে, বাবা মার কাছে। সো আমরা বেরিয়ে পড়েছি এবং আজকে যেতে গিয়ে আমি অন দ্য ওয়ে বাগুইআটি থেকে আমি আমার দিদি এবং দিদির ছেলেকে তুলবো। আমার দিদি হচ্ছে আমার কাজিন সিস্টার, আমার জ্যাঠুতো দিদি, কিন্তু আমরা ছোটোবেলা থেকে একসাথে বড় হয়েছি, যার জন্য আমাদের সম্পর্কটা সবসময় দুই বোনের মতোই সবসময় হয়েছে। এবং ভাইও আছে, তো আমার ব্লগে তো সবাই এর আগে আমার দিদি ভাই সবাইকেই মানে দেখেছে, যারা দেখে আমার ব্লগ ফলো করে বা আমার ফেসবুক প্রোফাইল যেটা আমার আছে পুনম ঘোষ বা ইউটিউব চ্যানেল যেটা পুনমের গল্প পুনমের গল্প দেখে, তারা জানে। সো সেই দিদি বাগুইআটিতে থাকে, সো ওকে আমি এখন বাগুইআটি থেকে তুলবো। ও এবং ওর ছেলে আমাদের সাথে, আমরা একসাথে সবাই মিলে আছে বনগাঁয় যাচ্ছি। আমাদের ডেস্টিনেশন হচ্ছে বনগাঁ। তো এই যে যথারীতি চলে এসছেন ম্যাডাম এবং ম্যাডামের ছেলেকে তো স্যার মনে হয়। সো দুজনে মিলে ওরা ওয়েট করছিল, খুব একটা ওয়েট করতে হয়নি, আমি চলে এসেছি টাইমে। ওরা জাস্ট এসে দাঁড়িয়েছে, কিছুক্ষণের মধ্যে আমি চলে এসেছি। গাড়িতে উঠলো, কিন্তু আমার দিদি উঠে যথারীতি হতাশ হয়েছে, কারণ আমার মেয়ে ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। সো ও ভেবেছিল যে একদম ওকে দেখে অবাক হয়ে যাবে বা ও জেগে থাকবে, বাট সেই জায়গাটা দিদি খুবই হতাশ হয়েছে। দিদি সেই জন্য ভাবলো মা আমার টমেটো সোনা ঘুমিয়ে পড়েছে। আমি বললাম যে হ্যাঁ ঘুমিয়ে পড়েছে, বাট তারপরে যেটা হবে সেটা তোমরা এই ব্লগে দেখতেই পাবে, যে ঘুমের পর ঘুম থেকে হঠাৎ করে উঠবে 1-1.5 ঘন্টা, এবং যথারীতি উঠেও গেছে 1.5 ঘন্টা ঘুমানোর পর। ওঠার পরই দাদামণিকে, ও মানে আমার দিদির ছেলে যে রনি, ওকেও দাদামণি বলে আমি ডাকা শেখাচ্ছি ওকে। সো দাদামণিকে এবং ওর মিমিকে দেখে ও রীতিমতো সারপ্রাইজ এবং খুবই আনন্দিত, একটা গদগদ হাসি মুখ নিয়ে ও সঙ্গে সঙ্গে মানে ফ্রন্ট সিটে চলে গেল দাদামণির কোলে। আমি ইউজুয়ালি মেয়েকে নিয়ে খুব একটা গাড়িতে ফ্রন্ট সিটে বসি না, বাট হ্যাঁ ওর দাদামণির সাথে ওর তো খুব একটা দেখা সাক্ষাৎ হয় না, খুব রেয়ার, কোনো অকেশন ছাড়া হয় না, সেই জন্য সেইখানে ও মানে দেখাশোনা হলো দাদামণির সাথে। আর আমরা রাস্তায় যেতে যেতে অনেকগুলো আজকে মানে ঠাকুর মুখ ঢেকে নিয়ে যাচ্ছে, অনেক জায়গায় মুখ ছাড়া, বিভিন্ন রকম মানে সুন্দর জিনিস দেখতে দেখতে, উপভোগ করতে করতে, প্যান্ডেল দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। এবং যেটা মনে হচ্ছিলো যে হ্যাঁ ঠিক কালী পুজোর আগের দিনই আমরা যাচ্ছি, সেটা বোঝা যাচ্ছে। বিশেষত যখন মানে মধ্যমগ্রাম চলে এলাম, এই যে স্টার মলের সামনে, এখনও আমরা মোটামুটি অতটা বুঝতে পারছি না, কিন্তু স্টার মলের ওখান থেকে আপ টু বারাসাতে চাপাডালির মোড়, কাজীপাড়া অবধি যে মারাত্মক ভিড়। যারা আছো, যারা থাকো ইউজুয়ালি আমার বন্ধুরা যারা আছো মধ্যমগ্রাম বারাসাত, তারা জানো যে এই কালী পুজোটা বারাসাত মধ্যমগ্রামে কি মারাত্মক পরিমাণে হয়, এবং হাবড়াতেও হয় এবং চাঁদপাড়াতেও হয়। তো আমরা এয়ারপোর্ট আপ টু নিউ ব্যারাকপুর বিটি কলেজ মোড় অবধি আমরা খুব একটা ভিড় পাইনি, কিন্তু আমরা ভিড়টা বা ট্রাফিক যেটা সেটা পাওয়া শুরু হলো ঠিক মধ্যমগ্রাম শুরু হওয়া থেকে, এবং মধ্যমগ্রাম চৌমাথাটাও অতটা ছিল না তারপর থেকে। তো যাই হোক, যথারীতি প্রায় অনেকটা সময় রাস্তায় কাটলো, কিন্তু খুব ভালো কেটেছে জার্নিটা। তো আমার ইউজুয়ালি তো আমার জার্নি করতে করতে অভ্যাস হয়ে গেছে, বহু বছর আমি এইভাবে ট্রাভেল করি, যাদবপুর বনগাঁ আমাকে এইভাবেই করতে হয়, কারণ বাবা মা থাকেন সেখানে আমার যেতেই হবে। আর আমার মেয়ে হওয়ার পর মেয়েও এখন ইউজ টু হয়ে গেছে আমার সাথে ট্রাভেল করতে করতে, ও ভীষণ এনজয় করে, মানে ওর কাছে 3 ঘন্টা 4 ঘন্টা গাড়িতে ট্রাভেল করা কোনো ব্যাপার না এখনও অবধি। সো আমরা অনেকটা রাস্তা আসার পর হাবড়াতে স্টে করলাম। এই হাবড়াতে যে তোমরা দেখছো মা মনসা সুইটস বা নিউ মা মনসা সুইটস, এটা যারা হাবড়ার লোক বা আমার যে অনেক বন্ধুবান্ধব হাবড়ায় থাকো, যারা এই ব্লগটা দেখবে হাবড়া থেকে যারা আছো, তো তাদের আলাদা করে কিছু বলার নেই। এটা ভীষণ নাম করা একটা দোকান, শুধুমাত্র হাবড়ায় না, বনগাঁ বারাসাত এই সব এরিয়ার মধ্যে মানে এইটা হচ্ছে সবচেয়ে নাম করা দোকান, যেখানে আমরা একটু স্টে করলাম। যেহেতু আমাদের পুজো আছে, কালী পুজোয় লক্ষ্মী পুজো হয় আমার বাবা মার এখানে, আমার বাড়িতে বনগাঁর বাড়িতে। সো আমরা সেখান থেকে মিষ্টি কিনবো পুজোর জন্য। সো আমরা দাঁড়িয়ে গেলাম, পুজোর জন্য মিষ্টি কেনা হলো, এবং কিছু স্ন্যাক্স, এখানে পিওর ভেজ স্ন্যাক্স পাওয়া যায় যেটা ওরা বানিয়ে দেয়, এবং সেটা মানে ভীষণ ভালো টেস্ট। যদি কেউ মনে করো নিউ মা মনসা সুইটস থেকে স্ন্যাক্স জাতীয় কিছু ওরা কিনবে, ধোসা, ক্রিসপি বেবিকর্ন, অনেক কিছু রকম খাবার আছে যেগুলো খুব রিজনেবল প্রাইসে ভীষণ ভালো ওরা বানায় এবং খুব টেস্টি হয় সেটা। তো আমরা কিছুটা খেলাম, খেয়ে দিয়ে আবার আমাদের যাত্রা শুরু হলো, বিকজ হাবড়া থেকে রাস্তায় যা ট্রাফিক পাবো, তারপর চাঁদপাড়া আছে, তো আমাদের বাড়ি যেতে মোটামুটি নিয়ার অ্যাবাউট 1 ঘন্টা হবে।
সো আমাদের এই বনগাঁ যাওয়ার যে রাত্রি হয়নি, এখন যে ভিডিওটা তোমরা দেখছো এই সময়টা তখন ঘড়িতে ছিল মাত্র 6টা, কিন্তু আমরা জানি যে কালী পুজোর আগে আগেই বেলাটা ছোট হয়ে আসে, তখন 5টা বাজতে না বাজতেই আস্তে আস্তে সন্ধে হওয়া শুরু হয়। আর এই হলো আমাদের রাত্রিরের রাস্তার একটা ভিউ, যেটা যশোর রোড, এবং যশোর রোডের তোমাদের সাথে আমি শেয়ার করছি। অনেক সময় আমার এই রাত্রিবেলা যশোর রোডের ভিডিওটা খুব একটা করা হয়ে ওঠেনি, বিকজ আমি ইউজুয়ালি মানে দিনেই ম্যাক্সিমাম সময়টা ট্রাভেল করি। আজকেই সন্ধে হয়ে গেছে, বাট তোমরা দেখতেই পাচ্ছ যে অন দ্য ওয়ে যেতে যেতে কতগুলো পুজো, ছোটোখাটো বড় মিলিয়ে কত প্যান্ডেল, সারা রাস্তায় লাইট, সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব অতি অবশ্যই সেটা, এবং আশা করি তোমাদের সেটা দেখতে ভালো লাগবে। আলটিমেটলি তোমরা দেখতে পাচ্ছ বনগাঁ, তো বনগাঁতে তো আমি ঢুকেই গেছি, এবং দেখতে দেখতে এটা মনে হলো এই তো ঢুকে গেলাম, কিন্তু সেটা নয়। মোটামুটি নিয়ার অ্যাবাউট প্রায় 3.5 ঘন্টা লেগে গেছিলো। এবং বনগাঁতেও যথারীতি লাইট দিয়ে, কারণ আমরা জানি কালী পুজো মানেই আলোর উৎসব, তো আলো থাকবে, বাজি থাকবে, অবশ্যই শব্দ বাজি নয় বা কোনো মানুষের মানে কোনো কাউকে ক্ষতি হবে সেই বাজিও নয়, যতটুকু কারোর কোনো প্রাণী কোনো মানুষ তাদের ক্ষতি না করে যতটুকু আমরা আনন্দ করতে পারি, এটা হলো আমাদের বনগাঁতে যেটা হয় সবথেকে বড় কালী। অলরেডি তোমরা হালকাটা ঝলকে ভিডিওতে দেখা যাচ্ছে, মাকে এখন রেডি করা হচ্ছে। সো এটা আমি এরপরে যখন আসবো, মানে কালী পুজোর দিনটা না হলেও পরের দিন, তো ওরা তো মোটামুটি 3-4 দিন রাখে, ভাইফোঁটা অবধি থাকেই ঠাকুর। সো আমরা সবাই মিলে একবার দেখতে আসবো, তখন আর একটা লুক মায়ের তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর এই রাস্তায় যেতে যেতে বনগাঁ তো ঢুকে গেছি, এবং তারপরে বনগাঁ যাওয়ার যেতে যেতেও অনেকগুলো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি, হয়তো আগে পরে এরকমভাবে তোমরা দেখতে পাবে। মোদ্দা কথা, আমাদের পুরো রাস্তার জার্নিটা আজকে ছিল, কাল মনে হচ্ছিলো কোথাও একটা আমরা প্যান্ডেল হপিং করতে বেরিয়েছি, মানে লাইট প্যান্ডেল ঠাকুর যাচ্ছে এইসব দেখতে দেখতেই আমাদের রাস্তার জার্নি মনে হয়নি। পুরো রাস্তাটা এরকম লাইট দেখেছি, ঠাকুর তো প্রচুর দেখলাম, মানে মায়ের দর্শন হয়ে গেছে ভূত চতুর্দশীর দিন। এবং আমাদের একটু তাড়া ছিল, বিকজ প্রথমত তখন সন্ধে হয়ে গেছে, আমার মেয়ে ছোট, এবং আমরা বাড়ি পৌঁছবো, তারপর হচ্ছে 14 প্রদীপ দেওয়ার ব্যাপারটা আছে। সো আমরা সব জায়গায় 14 প্রদীপ দেবো, আমি দিদি আমরা। তো আমাদের যেটা, যারা অলক্ষ্মী বিদায় পুজোটা যাদের বাড়িতে আছে তারা হয়তো রিলেট করতে পারবে যে কালী পুজোর দিনই লক্ষ্মী পুজো, এবং এটা এমন একটা লক্ষ্মী পুজো যেটা অমাবস্যা ছাড়া হয় না। ইউজুয়ালি আমরা জানি কি লক্ষ্মী পুজো হচ্ছে পূর্ণিমাতে হয়, যেটা কোজাগরী লক্ষ্মী পুজো, কিন্তু আমাদের এই পুজোটা যাদের বাড়ি আছে কায়স্থ বা এদেশীয়রা অনেকে আছে যাদের বাড়িতে হয় পুজোটা, তারা এই পুজোটা জানে যে এই পুজোটা হচ্ছে অমাবস্যা ছাড়া হয় না। তো সেই পুজোটাতে আমরা প্রত্যেক বছর, আমি এবং আমার দিদি, আমরা প্রত্যেক বছর আসার চেষ্টা করি এবং থাকার চেষ্টা করি, বিকজ এই পুজোটা আমাদের বাড়িতে যে নিয়মটা, বা নিয়ম বলবো না, যে জিনিসটা বা বিশ্বাসটা নিয়ে সবাই পুজো করে, সেটা হচ্ছে আমাদের বাড়িতে মেয়েরাই হচ্ছে লক্ষ্মী। তো সেই জন্য যেহেতু এটা অলক্ষ্মী বিদায়, সেই জন্য আমার ঠাকুমা যখন ছিলেন দিদা, সে সবসময় বলতো যে এই পুজোটায় সবাই থাকার চেষ্টা করবি বাড়ির, অন্তত অন্য সময় যদি নাও আসতে পারিস এই পুজোটায় তোরা আসবি। তো দিদা তো এখন নেই পার্থিবভাবে আমাদের সাথে, কিন্তু দিদার এই কথাটা বা আদেশটা বা যেটাই তার অ্যাডভাইসটা আমি এবং দিদি আমরা দুজনেই মেনটেন করার চেষ্টা করছি এখনও অবধি। জানি না ভবিষ্যতে কী হবে, বাট মনের ইচ্ছাটা ভীষণই আছে যে বছরে সারা বছর জানি না কতটা কি এদিক ওদিক হয়ে যাবে, কিন্তু এই কালী পুজোর লক্ষ্মী পুজোটা আমি বা দিদি আমরা যতদিন পারবো, সুস্থ থাকবো এবং আমাদের মানসিক ইচ্ছাটাও থাকবে, আমরা এই পুজোটা আসতে পারবো এবং আসবো। তো যথারীতি এই দেখতে দেখতে রাস্তা দেখতে দেখতে তো বনগাঁ ঢুকে গেছে, এবং বনগাঁ ঢোকার সাথে সাথে বনগাঁতেও তো মানে ভিড় নিয়ে আর কিছু আলাদা করে বলার নেই। তো বনগাঁ শহরটা দেখে আমার মনে হচ্ছে এরা দুর্গা পুজোতেও আমার বনগাঁ আমার শহর যেমন মেতে ওঠে, কালী পুজোতেও মেতে উঠেছে, সব মিলিয়ে মানে অপূর্ব একটা দৃশ্য, এবং যথারীতি আমরা সেটা এনজয় করতে করতে যাচ্ছি। আর সব কিছুই সুন্দর, মানে চারপাশে তাকালেই আলো আলো আলো, মানে এটা দেখেই মনটা ভালো হয়ে গেল যে এত আলো, এ বাবা সত্যিই তাই। মানে কালী পুজোর প্যান্ডেল হপিংটা হয়তো আমরা সেভাবে করবো না, কিন্তু এই রাস্তায় অন দ্য ওয়ে এত সুন্দর প্যান্ডেল হপিং হয়ে গেল আমাদের সবার, যে মনটা ভালো হয়ে গেছে। সো এই তো আমার শহর, আমার প্রাণের শহর। আমি সবসময় বলি এই জায়গাটা বনগাঁ, এটার সাথে আমার অনেক কিছু
আমার দিদির, আমাদের স্পেশালি দুজনের অনেক কিছু, অনেক ইমোশন জড়িয়ে আছে। বিকজ আমাদের বড় হওয়াটা হচ্ছে এই জায়গাতে। ভাই অনেকটা সময় কলকাতায় মানুষ হয়েছে, বড় হয়েছে, ও এখন বনগাঁতে থাকে ঠিকই, কিন্তু ওর ছোটোবেলা থেকে ম্যাক্সিমাম বড় হওয়াটাই বনগাঁতে নয়, বনগাঁর বাইরে বাগুইআটিতে, যার জন্য ওর ইমোশনাল অ্যাটাচমেন্ট একটু অন্যরকম। আর আমার আর দিদির বনগাঁর সাথে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট অন্যরকম। সো যথারীতি আমরা ঢুকে গেছি, সেটা তো তোমাকে মানে যারা দেখছো আমার ব্লগ তারা তো জানেই। তো এবার অপেক্ষা হচ্ছে আস্তে আস্তে, এই যে দেখতে দেখতে যাচ্ছি। এই দোকানগুলো কয়েকদিন আগে আগুনে পুড়ে গিয়েছিল, যারা খবর জানো বা দেখেছো, সেইগুলোকে আবার নতুন করে তৈরি করে দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গেই, মানে 1-1.5-2 সপ্তাহের মধ্যেই তারা পেয়েছে। আর এই ফাইনালি আমাদের বাড়ি বনগাঁতে, যেটা লাইট দিয়ে সাজানো হয়েছে, এবং অপেক্ষা করা হচ্ছে যে আমরা 2 বোন মিলে কখন 14 প্রদীপ দেবো বাড়িতে। আমি যথারীতি বাড়িতে ঢুকলাম, দিদি ঢুকে গেছে, আর এই হলো আমাদের বাসু কাকু, আমাদের সবার বাসু কাকু, যাকে ছাড়া আমরা অন্ধকার। তো দিদি যথারীতি ঢুকলো, এবং আমাদের এই যে হেড, মানে যিনি সবসময় আমাদের সাথে ছিলেন, আছেন, থাকবে, আমাদের দিদা, আমাদের ঠাকুমা, আমরা দিদা বলি, আমাদের দিদা। আমরা সবসময় বাড়িতে ঢুকে আগে এনাকে প্রণাম করি, আর তারপর আমরা বাড়ির দোতলায় উঠি। আর দিদির সাথে আর আমার সাথে, বা আমাদের 3 ভাই বোনের সাথে দিদার যে অ্যাটাচমেন্টটা, সেটা মানে হয়তো আমি এই ব্লগে বলে বোঝাতে পারবো না। অনেকেই আছে যারা এই ব্লগ দেখবে, তাদের মধ্যে আমার পরিচিত মানুষ, বন্ধু বান্ধব, তারা জানে যে আমার ঠাকুমার সাথে আমার কী অ্যাটাচমেন্ট ছিল, বা এখনও হয়তো আছে। সো এবং দিদি তো ভীষণ, মানে দিদি তো অনেক বেশি পেয়েছে আমার থেকে, বিকজ দিদি হচ্ছে আমাদের সবার বড়। তো দিদাকে অনেক বেশি পেয়েছে। তো দিদির একটা আলাদাই একটা মানসিক একটা টান বা সব কিছু। এবার আমরা আসার সাথে সাথেই যথারীতি মেয়েকে আমি একটু খাইয়ে নিলাম, বিকজ অনেকটা রাস্তাও জার্নি করে এসছে। ওকে আগে আমি খাইয়ে নিয়ে ড্রেস চেঞ্জ করিয়ে আমরা এবার প্রদীপ দেওয়ার সব তোড়জোড় শুরু হয়েছে। এবার সব আস্তে আস্তে জ্বালানো হচ্ছে, এবং আমরা এবার প্রদীপটা দেব, এবং প্রদীপটা দিয়ে তারপর 14 প্রদীপ দিয়ে তারপর এবার আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ হবে। কিন্তু ভূত চতুর্দশী আমি যখন ব্লগটা পোস্ট করব, মানে চেষ্টা করব যে ভূত চতুর্দশী দিনই যেন পোস্ট করতে পারি। এবং তোমরা যারা আমার ব্লগটা দেখছো, পুনমের গল্প দেখতে থাকো। আর সবাই সবার বাড়িতে নিশ্চয়ই, আমরা যারা এই জিনিসটা আজকের দিনটা জানি, যে আমরা সবাই সবার বাড়িতে আমরা প্রদীপ দেব, যাতে সমস্ত নেগেটিভ এনার্জির থেকে আমাদের পরিবার, পরিজন, আপনজনেরা দূরে থাকে, যাতে আমাদের বাড়ির ওপর কোনো রকম খারাপ দৃষ্টি না পড়ে। সো সবাইকে আরেকবার আমি শুভেচ্ছা জানাচ্ছি ভূত চতুর্দশীর, যে সবাই বাড়িতে প্রদীপ দাও, আলোয় আলোয় চারপাশে ভরিয়ে দাও। কিন্তু শুধু বাড়ি বা বাড়িতে প্রদীপ দেওয়া বা বাড়ির চারপাশে প্রচুর লাইট লাগিয়ে দিলেই হয় না। সবার আগে যেটা দরকার, আমাদের মনের মধ্যে আলোটা জ্বালাতে হবে, এটা আমি মনে করি। অনেকে বলবে বাবা ব্লগে এত জ্ঞান দিচ্ছে, সো যাদের আমার জ্ঞান শোনার ইচ্ছে নেই তারা শোনো না, বাট ইউজুয়ালি আমি এটা যেটা বলে থাকি, আমি নিজে বিশ্বাস করি বলে বলি, যে সবার আগে মনের ভেতরে আলোটা জ্বালাতে হবে, মনের ভেতরটাকে পরিষ্কার করতে হবে। ওই ধানতেরাসের দিন শুধু ঝাড়ু কিনলে হয় না, সবার আগে নিজের ভেতরটাকে পরিষ্কার করতে হয়, মনটাকে পরিষ্কার করতে হয়। তাহলে আলাদা করে ঝাড়ু না কিনলেও চলবে, আলাদা করে না কিনলেও তোমার সাথে ভালোই হবে। ওপরওয়ালা আছেন, তিনি ভালো করলে ভালোই হবে তার সাথে। সো আমরা এই প্রদীপ দেওয়া শুরু করলাম বাড়িতে, এবং 14 প্রদীপ আমরা আমাদের পুরো বাড়ির এদিক দিয়ে, মানে অনেকটা বড় বাড়ি যেহেতু, বনগাঁর বাড়ির ট্যুরটা বোধহয় কখনো আমি করাইনি, মানে যারা চেনে জানে তারা জানে, বাট ইউজুয়ালি আমার ব্লগে আমি কখনো বনগাঁর বাড়ির ট্যুরটা করাইনি। সো দিদি আর আমরা দুজনে মিলে দেওয়া শুরু করছি, এবং আমাদের সঙ্গ দিচ্ছে আমার মেয়ে। এবং মেয়ে যথারীতি মানে এখন একটু প্রদীপ দেখলে, আগুন দেখলে একটু দূরে দূরে থাকে, বিকজ ওর একটু হাতে ছ্যাঁকা লেগেছিল গতকাল বাজি ফাটা থেকে। তো সেই জন্য একটুও বোঝে যে এটা গরম জিনিস, এটা হঠাৎ করে হাত দেওয়া যায় না। সো এই আমাদের তোড়জোড় শুরু হয়ে গেছে, কারণ আমরা ঢুকেছি তখন প্রায় 7টা বাজে। তো এর থেকে বেশি দেরি হয়ে গেলে তখন প্রদীপ দেওয়ার কোনো মানে হয় না। তো আমরা দেওয়া শুরু করলাম এই প্রদীপগুলো, এবং যথারীতি আস্তে আস্তে সব অন্ধকার দূর হয়ে যাক আমাদের সবার জীবন থেকে, এটাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। আগামীকাল কালী পুজো,
সো সবাইকে আগাম কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা, বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পুনমের গল্প দেখতে থাকো। আগামী কালী পুজোর দিনও একটা ব্লগ আসতে চলেছে, বিকজ আমার এই বাড়িতে কালী পুজোর দিন লক্ষ্মী পুজো হয়, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। অলক্ষ্মী বিদায় পুজো যেটা, সেটারও কিছু ক্লিপ তোমাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করব। সবাই ভালো থেকো। আমি প্রত্যেকটা ব্লগের শেষে আমাদের কিছু সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করি, সো এখানেও আমি সেটা করব।